রুকো, এটাকে যেতে দিও না। আজ এটা বাঁচতে পারবে না। পুরো জোর লাগাও। যে কেউ আমার বাহুবলীকে কাবু করে ফেলবে তাকে পুরো 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। আছে কেউ মায়ের সন্তান যে আমার বাহুবলীকে কাবু করে দেখাবে? একটা হাতি পাগল হয়ে গেছে। আমি এটাকে থামাবো। মানুষদের মরতে দিও না। আমি তোমাদের বাহুবলীকে থামাবো। ওরে ভিখারি, নিজের অবস্থান দেখেছিস? তুই এই পাগল হাতিটাকে কাবু করবি? শোন ভিখারি, যদি তুই আমার বাহুবলীকে কাবু করে ফেলিস তাহলে আমি তোকে 1 কোটি না 10 কোটি পর্যন্ত দিয়ে দেব। আমার টাকা দরকার নেই। যদি আমি জিতে যাই তাহলে তুমি সারা জীবন আমার দাসী হয়ে থাকবে এবং আমি যা বলবো তাই করবে। এই চ্যালেঞ্জ আমি মেনে নিলাম। যদি তুমি জিতে যাও তাহলে তুমি যা বলবে তাই করব এবং যেমন বলবে তেমনই করব। শহরের বাইরে একটা বড় হাতির আশ্রম ছিল, যার মালিক ছিল কৃতিকা সিং। তার কাছে 15টা হাতি ছিল, কিন্তু তাদের মধ্যে একটা সবচেয়ে বিশেষ ছিল, যার নাম ছিল বাহুবলী। বাহুবলী শুধু বড়ই না, খুব বুদ্ধিমানও ছিল। সে পেইন্টিং করতে পারত, বল সামলাতে পারত এবং সঙ্গীতের সাথে নাচতেও পারত। এই জন্যে বাইরের পর্যটকরাও তাকে দেখতে আসত এবং তার প্রতিটি কাজে অবাক হয়ে যেত। যদি বাহুবলীকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া যেত তাহলে কৃতিকার কোটি কোটি টাকা লাভ হতে পারত। কিন্তু একটা বড় সমস্যা ছিল, বাহুবলী কারোর কাবুতে আসত না। কয়েক বছর আগে শিকারীরা তার বাচ্চাকে মেরে ফেলেছিল এবং সেই দিন থেকেই মানুষের ওপর তার ভরসা উঠে গিয়েছিল। সে কাউকে নিজের কাছে আসতে দিত না এবং কেউ জোর করলে সঙ্গে সঙ্গে আক্রমণ করত, যেন তার হৃদয়ের কষ্ট এখনও বেঁচে ছিল। কৃতিকা অনেক চেষ্টা করেছিল, পালোয়ান ডেকেছিল কিন্তু সবাইকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। মাহুদ ডাকা হয়েছিল কিন্তু সবাই আহত হয়ে গিয়েছিল। বাইরের ট্রেনারও এসেছিল কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কৃতিকা একটা খোলা চ্যালেঞ্জ দিয়ে দিল, যে কেউ বাহুবলীকে কাবু করবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। শত শত মানুষ এসেছিল কিন্তু সবাই ব্যর্থ হয়েছিল এবং 3 দিন পর সবাই হাল ছেড়ে দিয়েছিল। চারদিকে হতাশা ছড়িয়ে পড়েছিল এবং মানুষ ভাবছিল এখন কি হবে। কৃতিকা সিং সেখানে দাঁড়িয়েছিল, গম্ভীর আর চিন্তিত, আর তার বাবা মহেশ সিং তার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক তখনই সেখানে একটা রোগা পাতলা ছেলে এলো, ছেঁড়া কাপড়, খালি পা, কিন্তু চোখে আত্মবিশ্বাস। তার নাম ছিল অর্জুন। অর্জুন ভিড়ে বলল, ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন। লোকজন হাসতে লাগল, এই ছেলে বাহুবলীকে কাবু করবে? মহেশ সিং চিন্তিত হয়ে বলল, বাবা, এটা খুব বিপজ্জনক। এই ছেলে নিজের প্রাণ হারাবে। কৃতিকা অর্জুনকে ভালো করে দেখল এবং হালকা ব্যঙ্গের হাসি দিয়ে বলল, তুমি কি করতে পারবে? বড় বড় লোক ব্যর্থ হয়ে গেছে আর তুমি? অর্জুন দৃঢ়ভাবে বলল, আমি একে কাবু করব না, আমি একে বুঝব। তার কথায় অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। কিছুক্ষণ ভেবে কৃতিকা বলল, ঠিক আছে, কিন্তু কিছু হলে দায় তোমার। সবাই হাসছিল কিন্তু অর্জুনের মুখে একটুও ভয় ছিল না। ভেতরে একটা বিশাল হাতি শিকলে বাঁধা দাঁড়িয়েছিল, বাহুবলী। তার চোখ লাল ছিল এবং সে জোরে জোরে মাটিতে পা মারছিল। কেউই তার কাছে যাওয়া সাহস করছিল না। অর্জুন ভেতরে ঢোকার আগে দূর থেকেই তার চোখে চোখ রেখে ধীরে বলল, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, আমি তোমাকে বুঝতে এসেছি। সবাই চুপ হয়ে গেল। সামনে কি হবে কেউ ভাবতে পারেনি। অর্জুন দূর থেকেই বাহুবলীর চোখের দিকে তাকালো। সেখানে ভয় না, বরং গভীর কষ্ট আর রাগ ছিল। সে ধীরে জিজ্ঞেস করল, এটা কবে থেকে এমন? একজন বৃদ্ধ মাহুত দীর্ঘশ্বাস ফেলে বলল, যেদিন শিকারীরা তার বাচ্চাকে মেরে ফেলেছিল সেই দিন থেকেই সে মানুষের ওপর ভরসা হারিয়েছে। কেউ কাছে এলে শত্রু মনে করে। এটা শুনে অর্জুনের হৃদয়ে ব্যথা লাগল। সে বলল, যদি মানুষ তার বাচ্চাকে মেরে থাকে তাহলে তার রাগ ঠিকই আছে। তাকে শুধু বোঝাতে হবে যে সব মানুষ এক রকম না, কিছু মানুষ ভালোও হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাসতে লাগল, কিন্তু অর্জুন কারোর কথা শুনল না। সে কৃতিকাকে বলল, ম্যাডাম, যদি সত্যিই একে কাবুতে দেখতে চান তাহলে আমাকে সময় দিন। বিশ্বাস ভাঙতে 1 মুহূর্ত লাগে, কিন্তু গড়তে সময় লাগে। কেউ এটাকে মারবে না, ভয় দেখাবে না, জোর করবে না। কৃতিকা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম। যদি 7 দিনে সামান্যও পরিবর্তন দেখি তাহলে আরও সময় দেব। পরের দিন সকালে অর্জুন একা বাহুবলীর বেষ্টনীর কাছে পৌঁছল। সে খুব কাছে গেল না, বরং কিছুটা দূরে বসে পড়ল।
বাহুবলী তাকে দেখল, সুর তুলল, জোরে চিৎকার করল এবং শিকল নাড়াতে লাগল, যেন সতর্ক করছে কাছে না আসতে। কিন্তু অর্জুন শান্ত বসে থাকল, না সে পালালো, না কোনো লাঠি তুলল, শুধু ধীরে বলল, আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, আমি তোমাকে বুঝতে এসেছি। প্রথম দিন অর্জুন শুধু এটুকুই করল, সে দূরে বসে তার সাথে কথা বলতে থাকল, কখনো নিজের শৈশবের কথা, কখনো হাতিদের কথা, কখনো এই যে সব মানুষ খারাপ না, কিছু মানুষ বন্ধু হয়। বাহুবলী কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, তার রাগ প্রথম দিনের মতো তীব্র ছিল না। দ্বিতীয় দিন অর্জুন একটু কাছে গেল, তার হাতে ছিল কলা আর আঁখের টুকরো। সে আঁখ মাটিতে রেখে পিছিয়ে গিয়ে বসে পড়ল। প্রথমে বাহুবলী গুরুত্ব দিল না, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, সুর দিয়ে আঁখ তুলে খেয়ে নিল। অর্জুন হালকা করে হাসল, কিন্তু বেশি আনন্দ দেখালো না, যেন কোনো চাপ না পড়ে। তৃতীয় দিন অর্জুন আরও কাছে গেল। এবার সে নিজের হাতে আঁখ ধরে সামনে বাড়ালো। অনেকক্ষণ বাহুবলী তাকিয়ে থাকল, তারপর ধীরে এগিয়ে এসে তার হাত থেকে আঁখ নিয়ে নিল। ওই মুহূর্তে অর্জুন বুঝল, এটা শুধু আঁখ না, এটা ছিল প্রথম বিশ্বাস। চতুর্থ দিন অর্জুন আরও কাছে গেল। এবার বাহুবলী কোনো রাগ দেখালো না, পরিবেশ বদলাতে শুরু করেছিল। অর্জুন হাত বাড়িয়ে আলতো করে তার সুরে হাত রাখল। এক মুহূর্তের জন্য বাহুবলী থেমে গেল, তারপর শান্ত দাঁড়িয়ে থাকল। পঞ্চম দিন অর্জুন তার কপালে হাত বুলিয়ে ধীরে বলল, এখন তুমি আমাকে চেনো, আমি সেই মানুষ না যে তোমার বাচ্চাকে মেরেছে, আমি তোমাকে আবার বিশ্বাস শেখাতে এসেছি। তারপর সে খুব নরম কণ্ঠে সহজ নির্দেশ দেওয়া শুরু করল, বাহুবলী বসো। প্রথমে বুঝল না, কিন্তু যখনই একটু নিচে বসার মতো করত, অর্জুন তাকে কলা দিত। কয়েকবারে বাহুবলী বুঝে গেল, বসলে পুরস্কার মেলে। ষষ্ঠ দিন অর্জুন বলল, বাহুবলী ওঠো। বাহুবলী শান্তভাবে দাঁড়িয়ে গেল, তারপর বলল, ঘুরো। বাহুবলী ধীরে একটা চক্কর দিল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখ কপালে উঠে গেল। সপ্তম দিন চূড়ান্ত পরীক্ষা। কৃতিকা সিং নিজে দেখতে এলো। সে কঠিন কণ্ঠে বলল, আজ সবার সামনে প্রমাণ করো, যদি আজ সে বেকাবু হয় সব শেষ। অর্জুন গভীর শ্বাস নিল। সে বাহুবলীর কাছে গিয়ে তার কপালে হাত রেখে বলল, তুমি শুধু পশু না, তুমি বুদ্ধিমান আর বিশেষ, আজ সবাইকে দেখায়। বাহুবলী তার চোখের দিকে তাকালো, যেন প্রস্তুত। সন্ধ্যায় বড় মাঠে ভিড় জমে গেল। কৃতিকা, মহেশ সিং, কর্মচারী, সাংবাদিক সবাই উপস্থিত। তখন অর্জুন এলো, আর তার সাথে বাহুবলী, কোনো শিকল ছাড়া। চারদিকে ফিসফাস শুরু হলো, এটা কি সেই হাতি? দেখো, একদম শান্ত। কৃতিকা মাইক নিয়ে বলল, অর্জুন, তুমি কি সত্যি ওকে সামলাতে পারো? অর্জুন হাসল, সামলানো না, বন্ধুত্ব। তারপর সে বলল, বাহুবলী বসো। বাহুবলী বসে পড়ল। ওঠো। সে উঠে দাঁড়ালো, সুর ওপরে। সে সুর তুলে ধরল, যেন বিজয়ের ঘোষণা। তারপর সে বল দিয়ে খেলল, মাথায় ব্যালেন্স করল, ব্রাশ দিয়ে ক্যানভাসে আঁকল, আর সঙ্গীত বাজতেই ধীরে ধীরে নাচতে শুরু করল। পুরো মাঠ করতালিতে গর্জে উঠল। অনেকের চোখে জল চলে এলো। এটা তো অলৌকিক, এই ছেলেটা জাদুকর নাকি? এখন প্রতিশ্রুতি রাখার সময়। কৃতিকার চোখ ভিজে গেল। সে নিচে নেমে এসে বলল, তুমি অসম্ভবকে সম্ভব করেছ। সে অর্জুনের হাতে 1 কোটি টাকার চেক দিল। তারপর বলল, আজ থেকে তুমি বাহুবলীর দায়িত্বে থাকবে, মাসে 1 লাখ টাকা পাবে, থাকা খাওয়ার সব ব্যবস্থা থাকবে। অর্জুনের চোখে পানি এসে গেল। সে বলল, ধন্যবাদ, কিন্তু আসল ধন্যবাদ বাহুবলীর। সে বাহুবলীর মাথায় হাত রাখল। বাহুবলী তার সুর দিয়ে তার মাথা স্পর্শ করল, যেন আশীর্বাদ। কিছু মাস পর অর্জুন আর বাহুবলীর জুটি বিখ্যাত হয়ে গেল। দেশ বিদেশ থেকে মানুষ আসতে লাগল। একদিন এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে করলে? অর্জুন হাসল, আমি তাকে কাবু করিনি, আমি তাকে বুঝেছি। জোরে কিছু হয় না, ভালোবাসা আর সম্মানেই সব সম্ভব। এরপর তার গল্প বইয়ে লেখা হলো, খবরেও দেখানো হলো। যে ছেলেকে একসময় ভিখারি বলা হতো, আজ সে সফল মানুষ। আর বাহুবলীও আবার বাঁচতে শিখল। তার হৃদয়ে আর ঘৃণা নেই, শুধু শান্তি। এই গল্প প্রমাণ করে, আসল শক্তি টাকায় না, ভালোবাসা আর বোঝাপড়ায় থাকে।